দ্বৈতকর পরিহার সহ ঢাকা দোহা 10 চুক্তি ও সমঝোতা। কাতারের আমিরের নামে রাজধানীতে পার্ক ও সড়ক উদ্বোধন। রেল ভ্রমণে 100 কিলোমিটার বেশি দূরত্বের ভাড়া বাড়িয়েছে সরকার। রাজস্ব বাড়বে 300 কোটি টাকা। মালবাহী ট্রেনের রেয়াদ সুবিধা বহাল। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠানে তুলকালাম। সাংবাদিকদের মারধর, জড়িতদের শাস্তি দাবি। এবং সনদ জালিয়াতির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। যথার্থ ব্যাখ্যা দিতে 2 দিনের সময় দিয়েছে গোয়েন্দা পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। দ্বৈতকর পরিহার আর জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কাতারের আমির। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে আমিরের সম্মানে নামকরণ করা ঢাকার একটি পার্ক ও সড়ক উদ্বোধন করা হয়। নাসির উদ্দিনের রিপোর্ট। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। এছাড়া জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি হয় দেশটি থেকে। বিদ্যমান এমন সুসম্পর্ক আরও মজবুত করতে ঢাকা ভ্রমণ করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমিরের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা ও আল থানি। এরপর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে সই করে 2 দেশ। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। রাজধানীর কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন যান শেখ তামিম। তার সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম ঢাকা সফর। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। অসহনীয় তাপমাত্রায় বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি মাত্রায় চলছে এ তাপপ্রবাহ। মঙ্গলবার থেকে আগের 24 ঘন্টায় যশোর, চুয়াডাঙ্গা ও খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম, ফলে আরও বাড়তে পারে তাপপ্রবাহ। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাসব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের প্রায় প্রতিদিন কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যখন বৃষ্টিপাতটা হবে, বৃষ্টিপাত হলে তাপপ্রবাহের কিছুটা প্রশমিত হবে। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে 4 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান আছে। এ অবস্থায় সুস্থ থাকতে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। ডায়রিয়া সহ পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলা সহ প্রয়োজনে একাধিকবার গোসল করা, গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরতে হবে। এছাড়া ঘাম বন্ধ হয়ে বমি বমি ভাব, তীব্র মাথা ব্যথা, প্রস্রাব কমে যাওয়া ও জ্বালা পোড়া, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 4 মে থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের ভাড়া বাড়ছে রেলে।
আজ থেকে শুরু হবে ওই দিনের টিকিট বিক্রি। এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 2016 সালের পর ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে প্রায় 300 কোটি টাকা অতিরিক্ত আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে পণ্যবাহী ট্রেনে দূরত্ব ভিত্তিক রেয়াতের আগের সুবিধা থাকছে বহালি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ট্রেনে যাত্রীদের 32 বছর ধরে রেয়াত সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। তবে সেই সুবিধায় ট্রেনে ভ্রমণ করা যাবে আর মাত্র 10 দিন। এরপরেই বাতিল হচ্ছে রেয়াত সুবিধা। এ সুবিধা প্রত্যাহার হওয়ায় দূরযাত্রা রেলওয়ের 15টি প্রধান রুটে 4 মে থেকে বাড়তি ভাড়ায় রেল ভ্রমণ করতে হবে। বাড়তি ভাড়ার অগ্রিম টিকিট পাওয়া যাবে বুধবার থেকে। লোকসান বা লাইক দিস এইটা কমানোর জন্য এই রিয়াতিটা প্রত্যাহার করা হচ্ছে। রেলওয়ে যাত্রীবাহী ট্রেনগুলোতে গড়ে সবার জন্য ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 100 কিলোমিটারের নিচের যাত্রায় বাড়বে না ভাড়া। দূরত্ব ভিত্তিক রেয়াতি সুবিধায় 32 বছর ধরে মূল ভাড়ায় 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% ও 401 কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। এই সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। আগামী 4 মে থেকে রেয়াতি 30% 100 কিলোমিটার উপরে যেটা ওইটা মানে সরকার তুলে নিচ্ছে। ওই রেয়াতি 30% যেটা তুলে নিচ্ছে ওই টাকাটা 30% ভাড়ার সাথে অ্যাড হচ্ছে। ঢাকা চট্টগ্রামের নন এসির ভাড়া 345-এর বদলে 405, ঢাকা রাজশাহী 340-এর ভাড়া 405, ঢাকা সিলেট 332-এর ভাড়া 375, ঢাকা খুলনার 500-র ভাড়া 625, ঢাকা রংপুর 505-এর ভাড়া 635 টাকা হচ্ছে। এসির ভাড়া আরও বাড়ছে। সর্বোচ্চ ঢাকা রংপুর অথবা ঢাকা লালমনিরহাটের 1200 থেকে 1400 টাকা, ঢাকা খুলনায় এসি সিটের ভাড়া 1196 টাকা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই দ্রুতভিত্তিক রেয়াত প্রত্যাহারের বিষয়ে। এদিকে নতুন সিদ্ধান্ত হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি সহযোগী প্রতিষ্ঠান সহজ সিনেসিস এরই মধ্যে স্টেশন টু স্টেশন রেয়াত সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারকে হটাতে দেশে বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। চক্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে সবার প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। এম এ আজিমের রিপোর্ট। কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হওয়ার পরও দ্বাদশ জাতীয় নির্বাচন ও গণতন্ত্র ব্যবস্থার বিরুদ্ধে একটি দেশি বিদেশি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের জানান তিনি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে, কিন্তু ক্ষমতার জেরে আওয়ামী লীগ কখনোই এ ধরনের কাজ করেনি। বিএনপি নেতারা কেউ বলতে পারবেন না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছে। হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য অঞ্চলের 3 উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। উপজেলা 3টি হল থানচি, রুমা ও রোয়াংছড়ি। মঙ্গলবার উপজেলা নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে
আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে কথা জানান ইসি সচিব। এরপর বিকেলে কমিশন সভায় চতুর্থ ধাপে ৫৪টি উপজেলায় আগামী ৫ জুন ভোটের তারিখ ঘোষণা করে ইসি। এমআর আসাদের রিপোর্ট। ৪টি ধাপে ৪৮০টি উপজেলায় নির্বাচন শুরু হতে যাচ্ছে ৮ মে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে এতে মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যার যেটা করণীয় সেটা যাতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটা সবাই যত্ন সহকারে করেন, এই বিষয়টি মূলত কমিশন তাদেরকে অবহিত করেছেন। জানান পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় ৩ উপজেলায় পেছানো হয়েছে নির্বাচন। পার্বত্য জেলা বান্দরবনের ৩টি উপজেলা যথা থানসি, রুমা এবং রোয়াংছড়িতে যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই গোয়েন্দা সংস্থা সমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ৩টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচন বর্জনকারী দলগুলোর অনেক নেতাও এতে অংশ নিচ্ছেন বলে জানান তিনি। রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এরপর বিকেলে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ১২ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে রবিবার, প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে ৫ জুন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ৪টা পর্যন্ত ভোট। ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির। মঙ্গলবার বিকেলে এফডিসিতে শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৬ জন সংবাদকর্মী আহত হয়। হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। আরও জানাচ্ছেন মেজবা রহমান। গত ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে ২১টি পদের মধ্যে ১৮টি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করে মিশা ডিপজল প্যানেল। মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। এরপরই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংবাদকর্মীদের উপর হামলা চালায় কয়েকজন শিল্পী। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা শানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অন্য সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও তর্কাতর্কি হয়। সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের উপর হামলার নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বউ। এফডিসি তাদেরকে বহিষ্কার করা খুবই জরুরি এবং একই সাথে তারা প্রকাশ্যে সেই সকল সংবাদকর্মীদের উপর যাদের উপর হামলা করেছে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। সাংবাদিকরা যদি সবাই একমত হয়ে যে দাবিটা তুলবে, আমি তার বাইরে যাওয়ার কোনো অপশন নেই। নিশ্চয়ই আমি তার সঙ্গে সেই জায়গা থেকে থাকব। মারামারির ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল হাসান, বাংলা ভিশনের ক্যামেরা পার্সন সহ ১৬ জন সংবাদকর্মী ও ইউটিউবার আহত হন। চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ন্যাক্কারজনক এমন ঘটনায় জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে বিনোদন সংবাদকর্মীরা। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে একথা জানান ডিবি প্রধান হারুন-আর রশিদ। অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে তাকে ২ দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান ডিবি প্রধান। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। সনদ ও নম্বরপত্র জালিয়াতির ঘটনায় তলবের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হাজির হন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। জিজ্ঞাসাবাদ শেষে কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সনদ জালিয়াতির বিষয়ে কিছুই জানতেন না বলেও দাবি করেন তিনি। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে করবে। পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান সনদ জালিয়াতির ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছে আকবর আলী খান। স্ত্রী সহ আটক
6 জনের মধ্যে 5 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান তিনি। ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে বহন সৃষ্টি করেছেন। তার তদন্তের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি। সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে আলী আকবরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন, আমার কিছু করার নেই। গত 1 এপ্রিল রাজধানীর পীরেরবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এরপরই বের হয়ে আসতে থাকে জালিয়াতির নানা ঘটনা। এরই মধ্যে বিপুল পরিমাণ জাল সনদ, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, ল্যাপটপ, প্রিন্টার, কারিগরি বোর্ড থেকে চুরি করে নেওয়া মার্কশিটের ব্ল্যাঙ্ক কপির মতো গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে এই চক্র শুধু ভুয়া সনদই দেয়নি, তারা বোর্ডের মূল সার্ভারে সেই সনদের তথ্য বিকৃতভাবে আপলোড করেও রাখত। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আমেরিকা থেকে ডাক বিভাগের পার্সেলে আসা কোটি টাকা মূল্যের মাদক জব্দসহ 3 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকি একথা জানান। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে পাঠানো টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, গাজার চকলেট ও কেক নামের এসব মাদকের হোতাদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সাইমন মুবিন পল্লব। পার্সেল যোগে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ডাক বিভাগের পার্সেলে বাংলাদেশে আসছে উচ্চমূল্যের মাদক টেট্রাহাইড্রো ক্যানাবিল যুক্ত কুশ, গাজার চকলেট ও কেক। তথ্য মতে খেলনার বাক্সে আসা প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক জব্দ করে ডিএনসি। পরে পার্সেলের মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। উচ্চ মূল্যের এসব মাদক তরুণ বয়সী একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজধানীর অভিজাত এলাকায় ছড়িয়ে দেয়া হতো বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকি। সবারই বয়স কিন্তু প্রায় বেশি বয়স না, 20 থেকে 22 বা 23 এরকম বয়স হবে। তো এই ইয়াং জেনারেশনের এই অংশটা এই ব্যবসার সাথে জড়িত, তারা স্বীকার করেছে। এসব মাদক পাচারে অন্য কারো সংশ্লিষ্টতা বা মানি লন্ডারিং জড়িত আছে কিনা তা তদন্ত করা হবে বলেও জানান তিনি। অর্থের উৎসটাই আমরা আমাদের খুঁজে দেখব যে সে কিভাবে এটা পেমেন্টটা করে। এই জন্য আমাদেরও দক্ষতা বাড়াতে হবে এবং আমরা এটা চেষ্টা করছি যে মানি লন্ডারিং এর একটা বিষয় কিন্তু এর সাথে যুক্ত। মুস্তাকিম বিল্লাহ জানান জব্দ পার্সেলে 6টি প্যাকেটে 1 কেজি 300 গ্রাম ওজনের টেট্রাহাইড্রো ক্যানাবিল যুক্ত কুশ, গাজার 9টি চকলেট ও 10টি গাজার কেক ছিল। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এটা পাওয়া যায়। সাইমন মুবিন পল্লব, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু সংকট দেশে ক্যান্সার ঝুঁকি বাড়াচ্ছে, আর দূষিত হয়ে পড়া কূপের পানি পান করাই এর অন্যতম কারণ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা এবং বৈরী আবহাওয়ায় আগামী দিনগুলোতে আর্সেনিক আরও বাড়বে বলে শঙ্কা গবেষকদের। সংকট মোকাবেলায় তাই সর্বস্তরের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। উষা ফেরদৌসির রিপোর্ট। বর্ষার পানি আর কিছু লবণাক্ত পানি মিশিল করে আমাদের খেতে হয়। আইলার পরে নোনা পানি ঢুকে ঘেরবেড়িতি আমাদের এলাকায় নোনা পানি। 2018 সালে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। প্রতি বছর বর্ষায় তীব্র বৃষ্টিতে অন্তত 21% এলাকায় বন্যা হয়। এছাড়া সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সমুদ্রের নোনা পানি সুপেয় পানির সঙ্গে মিশে পলি থেকে আর্সেনিক নির্গত হয়। জলবায়ু পরিবর্তন দেশের কয়েক লাখ মানুষকে ক্যান্সারের উচ্চ ঝুঁকিতে ফেলবে। এর ফলে যে রোগগুলো ছড়াচ্ছে তা ইতোমধ্যে জনস্বাস্থ্য সংকটে ফেলেছে। গবেষণার বরাত দিয়ে সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। কয়েক বছরের আর্সেনিক বিষক্রিয়ায় লাখো মানুষ ত্বক, মূত্রাশয় এবং ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আমি হাঁটতে পারতেছি না, আমাকে 2 মাসের কোর্সের ঔষধ দেওয়া হয়েছে,
আমি ঔষধ খাইতে আছি। দীর্ঘদিন ধরে এই ক্যান্সার, প্রায় 8-9 মাস এরকম আসছি, কেমো দিচ্ছি আমরা। রক্ত তৈরি ওইটা ক্ষমতা কম, রক্ত উৎপাদন হয় না শরীরে। জলবায়ু পরিবর্তন হঠাৎই বন্ধ করা যাবে না, তাই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। বাংলাদেশের উপকূল শুধু নয়, সারা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য সেই পরিবেশ পরিবর্তনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের বিষয়ে সকলকে কার্বন নিঃসরণ যাতে অপেক্ষাকৃত কম হয় এবং নিয়ন্ত্রিত হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং আমাদের এখানে যাতে সকলেই যাতে পরিবেশ বিষয়ে সচেতন থাকি। গভীর কূপের পানি বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, আর সে কারণে এ পানি অনেক এলাকায় জনস্বাস্থ্য সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য যে আমাদের ভূমির লেয়ারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, লেয়ারগুলো যখন ভেঙে যায় তখন ওখান থেকে আর্সেনাইটের একটা লেয়ার পানিতে দ্রবীভূত হয়ে যায়। এই পানিতে দ্রবীভূত আর্সেনিকের পরিমাণটা বাড়ার জন্যই কিন্তু সামুদ্রিক মাছ, মিঠা পানির মাছ সবগুলোতেও আর্সেনিকের পরিমাণ অনেক বেশি। এগুলো আমরা খাচ্ছি, আবার পানিটা পরিশোধিত না করে খাচ্ছি। পানিতে ভারী মাত্রার আর্সেনিকের উপস্থিতি রক্তনালী রোগ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে বলেও জানান গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত স্থানে বিভিন্ন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তারা 11 বছরেও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ জানান। পাশাপাশি 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতে দাবি জানান তারা। এদিকে রানা প্লাজা ধসে 1135 জন শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীতে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট আয়োজিত জবাবদিহি, ন্যায় বিচার ও নিহতের স্মরণে স্মৃতিফলক নির্মাণ দাবিতে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এতে বক্তারা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নিতে ব্লাস্টের পক্ষ থেকে 10 দফা সুপারিশ করা হয়। অভিবাসীদের অধিকার সুরক্ষায় অংশীজনদের একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস অডিটোরিয়ামে দক্ষিণ এশিয়া থেকে শ্রমিক অভিবাসী সমস্যা এবং উদ্বেগ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন তিনি। বিদেশে কর্মী পাঠানোর আগে দক্ষতা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করতে নিয়ন্ত্রক ব্যবস্থার চালুর পরামর্শ দেন মশিউর রহমান। My training was in industrial management, but I have become a photographer. So there is a kind of match that you can establish between training and employment. So that leads me, and perhaps I can persuade you, to a broad plan of skill development education. একটি সেতুর সঙ্গে জড়িত 20,000 মানুষের ভাগ্য। চলাচল করে অসংখ্য হালকা ও ভারী যানবাহন, কিন্তু বিভিন্ন অংশ ভেঙে কুষ্টিয়ার দৌলতপুরের সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। কুষ্টিয়া থেকে মানজারুল ইসলাম খোকনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কোনোভাবে একটি চাকা গর্তে পড়লেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কুষ্টিয়ার দৌলতপুরের এই সেতু দিয়ে এভাবে ঝুঁকি নিয়ে পারাপার হয় যানবাহন। সেতুর উপরেই শুধু ভাঙেনি, ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন অংশে। ক্যামেরার ফ্রেমে যা ধরা পড়েছে তা দেখেই বোঝা যায় কতটা ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এই সেতুকে কেন্দ্র করে। অনেকদিন থেকে এই ব্রিজটা আপনার হচ্ছে এরকম অকাজের মতো হয়ে গেছে। এদিককার লোকজন যা আছে, এলাকার লোক সব এই ব্রিজ দিয়ে যায়। ব্রিজটা বহুদিন ধরে ভেঙে গেছে, চলার অনুপযোগী। সারা দৌলতপুরের মানুষ এটি ঝুঁকিপূর্ণভাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করছে। সেখানে যাতায়াত করা খুব মুসিবত, এর কোনো ব্যবস্থা নেয় না। প্রতিদিন অন্তত 20,000 মানুষের পারাপারের মাধ্যম এই সেতু সংস্কার না হয় ক্ষোভ ঝাড়লেন স্থানীয় জনপ্রতিনিধিও। ঝুঁকিপূর্ণ এবং ক্ষতির সম্মুখীন দেখা যাচ্ছে, তো অনতি বিলম্বে যদি এই ব্রিজটা সংস্কার নতুবা নতুন কোনো ব্রিজ তৈরি না হয় তাহলে এলাকাবাসী
বিশাল যোগাযোগের দিক দিয়ে একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। সেতু নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের অবগত আছে এগুলো ব্রিজ যতগুলো ভঙ্গুর আছে আমাদের একটা প্রজেক্ট নিচ্ছি, আমি প্রজেক্টের আওতায় সবগুলো ব্রিজ করে দেবো, রাস্তাগুলো করবো। এখন প্রকল্প অনুমোদন হলে প্ল্যানিং কমিশনে আশা করি ইনশাআল্লাহ তাড়াতাড়ি হবে। 1971 সালে কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুণ্ডি ইউনিয়ন পরিষদের উত্তর পাশের খালের উপর নির্মিত হয় প্রায় 40 মিটার দৈর্ঘ্যের সেতু। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করা হলেও এরপর সংস্কারে আর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। পটুয়াখালীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞাকালে ভিজিএফের চাল বিতরণ নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন জেলেরা। তারা বলছেন সহায়তার জন্য প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করতে টাকা দাবি করছেন জনপ্রতিনিধিরা। অন্যদিকে নিজেদের আত্মীয়স্বজন সহ চাকুরিজীবী, ব্যবসায়ী এমনকি প্রবাসী ব্যক্তিদেরও তালিকায় অন্তর্ভুক্ত করছেন তারা। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন সুরায়া মুন্নি। ইলিশের উৎপাদন বাড়াতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া থেকে তেঁতুলিয়া নদীর আগুনমুখা পয়েন্ট পর্যন্ত 100 কিলোমিটার জায়গায় মার্চ এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ সময়টাতে কার্যত বেকার থাকেন জেলেরা। এই নিষেধাজ্ঞায় 2 মাস আগে থেকে প্রণোদনা হিসেবে জেলেদের চাল দেয় সরকার। পটুয়াখালীতে সে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেরা বলছেন প্রতিনিধিরা তাদের আত্মীয়স্বজন সহ অন্য পেশার লোকজনকে চাল দিচ্ছেন। পাশের ইউনিয়নে 80 কেজি করে চাল দিয়েছে, আমাকে 40 কেজি করে চাল দেয়। সরকার পক্ষ থেকে আমাদের নামে 80 কেজি করে চাউল আইছে, কিন্তু এই চেয়ারম্যান আমাদের 80 কেজি করে চাল দেয় না। যেটা ন্যায্য পাওনা সেটাই আমাদের দিতে হবে। প্রণোদনার তালিকায় নাম লেখাতে জনপ্রতিনিধিরা টাকা দাবি করেন বলেও অভিযোগ জেলেদের। যে টাকা দিতে পারে হ্যারি দিয়ে দেয় রিলিফটা। জেলের নাম আছে আমার কিন্তু ওই তালিকায় নাম আছে, আমাকে জালিয়ার নামের স্লিপ দেওয়া হয়নি। আমার জালিয়ার নাম, আমার কার্ডও আছে আর তালিকায় নাম আছে, এই আমার চাল দেয় নাই। তবে অভিযোগ অস্বীকার করেন এই জনপ্রতিনিধি। অনুমোদিত লিস্ট আছে আমাদের কাছে, তারাই অনুমোদন দিয়েছে। এটা তো অনুমোদন দিতে হলে চেয়ারম্যান, এবার ট্যাক অফিসার, তারপর মৎস্য অফিসার, ইউনো মহোদয়ের স্বাক্ষরই এটা অনুমোদন হয়। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। আমাদের কাছে আবেদন দিবে, আমরা ওই তো বললাম যে আমরা হালনাগাদ করে নাম যারা তালিকা জেলে না পেশা পরিবর্তন করছেন তাদেরকে আমরা নাম্বার দিয়ে দেব। ম্যানেজমেন্টের সমস্যা যেটা, যে বিপুল সংখ্যক মানুষজনকে একটা দিনে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলেছি যে টোকেন সিস্টেম, এবং সবচেয়ে ভালো হতো যদি স্বাক্ষর রাখা হতো। দুর্ভাগ্যের বিষয় হলো সবাই স্বাক্ষর পারে না, টিপসই দেওয়া হয়, এটা ম্যাচ করা অনেক সমস্যা। গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা 1056 জন, যার মধ্যে ভিজিএফ বরাদ্দের তালিকাভুক্ত 808 জন জেলে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে শিগগিরই সমন্বিত পথনকশা প্রণয়ন এবং তা যথাযথ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে বহুমুখী পাট পণ্যের একক মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। পরে পাটজাত পণ্যের বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত 3 দিনের মেলা শেষ হবে বৃহস্পতিবার। খেলার খবর, ক্রিকেট। সাকিব আল হাসানকে বাইরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। নাম নেই পেসার মোস্তাফিজুর রহমানেরও। 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। 3রা মে প্রথম টি-20 হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে 5 ও 7 মে হবে পরের 2 ম্যাচ। প্রথম 2 ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায় আর তৃতীয়টি বিকেল 3টায়। শেষ 2 হবে 10 ও 13 মে মিরপুর স্টেডিয়ামে। চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 6টায় আর শেষ ম্যাচ শুরু হবে সকাল 10টায়। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে। সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি। এখানে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রেল ভ্রমণে 100 কিলোমিটার বেশি দূরত্বে ভাড়া বাড়িয়েছে সরকার। রাজস্ব বাড়বে 300 কোটি টাকা।
রেল ভ্রমণে 100 কিলোমিটার বেশি দূরত্বের ভাড়া বাড়িয়েছে সরকার, রাজস্ব বাড়বে 300 কোটি টাকা। মালবাহী ট্রেনের রেয়াত সুবিধা বহাল। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠানে তুলকালাম, সাংবাদিকদের মারধর, জড়িতদের শাস্তি দাবি। এবং সনদ জালিয়াতির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের, যথার্থ ব্যাখ্যা দিতে 2 দিনের সময় দিয়েছে গোয়েন্দা পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।